আচ্ছা, গুড আফটারনুন। হাই ভিউয়ার্স, আমি বিশ্বজিৎ দে, WBNS অফিসার 2017 ব্যাচের। তো লাস্টের তো আমরা মেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল, আমার পরিচিত এবং ইউটিউব চ্যানেলেও অনেকে কমেন্ট করেছে ইন্টারভিউ স্ট্র্যাটেজি নিয়ে, যেটা 2018 12 অগস্ট থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে ইন্টারভিউ। পিএসসি এবার ফার্স্ট টাইম আমাদের অডিট অ্যাকাউন্ট সার্ভিসে অনলাইন মোড, কিছুদিন আগে ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের অনলাইন মোডে এক্সাম হয়েছে পার্সোনালিটি টেস্ট। তো সেম ফলো করে আমাদের এবারে WBS-এর মেন পার্সোনালিটি টেস্টেরও শুরু করতে চলেছে পিএসসি অনলাইন মোডে। সম্ভবত গুগল মিটে লিঙ্ক পাঠানো হবে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটকে ইমেলে, সে অনুযায়ী টাইম অনুযায়ী প্রত্যেককে জয়েন করতে হবে। সো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট কিভাবে ক্র্যাক করা যায়। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার যারা কলিগস আছে তাদের সাথে শেয়ার কথাবার্তা বলে আমার যতগুলো একটা ট্রেন্ড বুঝতে পেরেছি যে পার্সোনালিটি কী কী করা উচিত, সেগুলো নিয়ে আজকে আমরা একটা 20 থেকে 30-25 মিনিটের একটা ভিডিও করতে চলেছি, একটা কনসাইজ, যাতে তোমাদের প্রত্যেকে ইন্টারভিউতে যেটা ভয় লাগার ব্যাপার থাকে যে কী প্রশ্ন জিজ্ঞেস করবে, আমরা তার উত্তর কী দেবো, কীরকম আমাদের অ্যাটিটিউড হবে, কী প্রশ্নের উত্তরে কীভাবে আমরা নিজেকে রিপ্রেজেন্ট করব প্যানেলের কাছে, ইন্টারভিউ প্যানেলের বোর্ডের কাছে। তো সেই নিয়ে আমরা যে ছোটো ছোটো কিছু টপিকস, কিছু ট্রিক্স আমি বলতে চলেছি। সো প্লিজ ওয়াচ ইট ফুল ভিডিও। আমরা আজকে প্রথম থেকে যেটা শুরু করব সেটাতে আমাকে প্রথমে মাথায় রাখতে হবে আমাদের পার্সোনালিটি টেস্টটা হচ্ছে 200 মার্কসের। সো এখানে কিন্তু 200 মার্কস, আর আমাদের ক্ষেত্রে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কাছে টাইম অ্যালোটেড থাকবে পিএসসির কাছে 15 মিনিটস ম্যাক্সিমাম। তো 15 মিনিটসের মধ্যে 200 নম্বরের পরীক্ষা নেওয়া খুবই একটা ডিফিকাল্ট। মানে আমরা 800 নম্বরের পরীক্ষা দিয়েছি প্রতি ঘন্টা 3 ঘন্টা করে, আর আমরা একটাই পেপার দিতে চলেছি 200 নম্বর, সেটার 15 মিনিটস এর মধ্যে কমপ্লিট করা খুব ডিফিকাল্ট। তো সবার প্রথমে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স থাকতে হবে নিজেকে, ঠিক আছে। তারপরে আমাদেরকে যে কোশ্চেন্সটা করবে, যেহেতু আমাদের অনলাইন মোডে, ঠিক আছে, যেহেতু আমরা বাড়ি থেকে দেবো, তো আমাদের কাছে একটা কনভিনিয়েন্স ব্যাপারটা আছে, যেটা আপনার একটা প্রথম আগে যেটা হতো ফিজিক্যালি একটা পুরো প্যানেলের কাছে যাওয়া, একটা পুরো বদ্ধ ঘর, 6 জন থেকে 7 জন লোক বসে রয়েছে, আরও নার্ভাসনেস বেড়ে যাবে। কিন্তু অনলাইন মোডে হলে কী হবে, আমরা নিজেদের বাড়ি থেকে দেবো, তাই আমাদের ক্ষেত্রে ওই মানসিক যে প্রেশারটা, দ্য মেন্টাল প্রেশার উইল বি রিডিউস সামহাউ। তো এটা একটা বেনিফিট। তো সেকেন্ড ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমাদের কাছে 15 মিনিটের একটা টাইম দেওয়া রয়েছে। প্রত্যেকের মনে 20 মিনিট করে বলা হয়েছে টেন্টেটিভ টাইম, কিন্তু আমি বলতে পারি 15 মিনিটের বেশি কোনো ইন্টারভিউ চলবে না কারো। তো সেই 15 মিনিটের মধ্যে আমার পারা না পারা সব কিছু হবে। সো আজকে যেটা আমরা মেন বক্তব্য সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউতে মেনলি অডিট অ্যাকাউন্ট সার্ভিসের ইন্টারভিউ মেনলি কী কী জিনিসের প্যারামিটারের ওপর মেনলি নির্ভর করে, সেটা আমি একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক বানিয়েছি। সেটা হচ্ছে ফার্স্ট, আমাদের যেটা ইন্টারভিউতে ফার্স্ট কোশ্চেন বা এরকম একটা জিনিস আসবে, সেটা হচ্ছে যেটা ডিপেন্ড করছে তোমার পারসেপশন অ্যাবাউট গভর্নমেন্ট জব, ইয়োর পারসেপশন অ্যাবাউট গভর্নমেন্ট জব। ইট মিনস তোমাকে এই প্রথম যে কোশ্চেনটা সবার আগে ফেস করতে হবে, প্রথমে তো তোমাদের ব্রিফ ইন্টারভিউ তুমি ইন্ট্রোডাকশন নিজেকে দিতে হবে। তো প্রথমেই যখন চেয়ারম্যান স্যার বা অন্য কোনো ডিগনিটারি যারা আছে পিএসসিতে, প্রথম কোশ্চেন হবে গিভ মি অ্যাবাউট ইয়োর ব্রিফ ইন্ট্রোডাকশন, আর তুমি তোমার সম্বন্ধে কিছু বলো। সেটা তোমাদের একদম চাইল্ডহুড ডেজ থেকে শুরু করে আফটার লাস্ট এক্সামিনেশন অবধি পুরো তোমাকে এটা শর্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে সব কথা করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, যখন প্যানেলে যখন তোমরা বসবে, যখন গুড মর্নিং বলবে বা যাই বলো, গুড আফটারনুন, যে যার যেরকম স্লটে পড়েছো, যদি প্যানেল থেকে বা কোনো স্যার তোমাদেরকে ইংরেজিতে বা ইংলিশে যদি প্রশ্ন করে, তার রিপ্লাইটা চেষ্টা করো ইংলিশে দেওয়ার। এবং যদি কোনো স্যার বাংলায় প্রশ্ন করে, তাহলে চেষ্টা করো বেঙ্গলিতেই উত্তর দেওয়ার। হ্যাঁ, তো এটা একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে। মানে কেউ যদি বাংলায় প্রশ্ন করে যদি তুমি ইংলিশে উত্তর দিতে থাকো, তাহলে সেটা তাকে ছোট করা হয়, ঠিক আছে। এবং পিএসসিতে কোনো বাংলা ইংলিশে বলার মধ্যে কোনো ডিফারেন্স, মানে কোনো বিশেষতা নেই যে ইউপিএসসিতে সবাই ইংলিশেই বলে, এখানেও আমাকে ইংলিশেই বলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। বাংলাতে বলেও অনেকে, আমি যেমন পিএসসি ইন্টারভিউতে বাংলায় বলেছিলাম পুরো, মাঝে মাঝে ইংলিশে যেরকম কোশ্চেন করেছো সেটার উত্তর আমি ইংলিশে দিয়েছিলাম,
তো ইংলিশ জানি বলে শুধু ইংলিশেই বলে যাবো সেটা কিন্তু খুব ড্রব্যাক একটা, এটা সবসময় মাথায় রাখবে, চেষ্টা করবে নিজের মাতৃভাষাতেই দেওয়া, তাতে একটাও নাম্বার কম আসবে না। তো সেকেন্ড যে কোশ্চেনটা আমি আজকে বলতে চলেছি সেটা হচ্ছে, ফার্স্ট যে কোশ্চেনটা তোমরা কনফ্রন্ট করবে সেটা হচ্ছে কেন গভর্নমেন্ট জব, বা কেন, নেক্সট কোশ্চেন কেন অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। ঠিক আছে, এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। ওয়াই গভর্নমেন্ট জব, এইটার প্রিপারেশন করতে থাকো, কি অ্যান্সার বলবে, কেন গভর্নমেন্ট সার্ভিস, কেন প্রাইভেট জব নয়, তাহলে এই ক্ষেত্রে কি উত্তর দেবে সেটা কিন্তু মাথায় ভাবতে থাকো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়াই WBS ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অডিট সার্ভিসই, বা কেন, কেন অন্য সার্ভিস নয়, বা এতে তুমি কি বেনিফিট পাবে, বা তুমি মনে করছো যে তুমি ক্যাপাবল এই সার্ভিসের জন্য, বা কেনই বা আমরা তোমাকে সিলেক্ট করব এই সার্ভিসের জন্য, তোমার মধ্যে কি এক্সট্রা বা বেনিফিট আছে, বা আমি আমার গভর্নমেন্ট তোমার থেকে এক্সট্রা কি পাবে অন্যদের থেকে যে তোমাকে আমি এখানে সিলেক্ট করব। তো এই দুটো কোয়েশ্চেন সব থেকে ভাইটাল, আর সব থেকে ভেরি ভাইটাল, খুব ডিফিকাল্ট পুরো এন্টায়ার ইন্টারভিউ প্রসেসের মধ্যে, যে কেন সরকারি চাকরি চাও। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটায় কি উত্তর দেবে সেটা তোমাদের নিজস্ব, কিন্তু তোমার উত্তরে যে জিনিসগুলো থাকবে না সেটা আমি শুধু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের স্যালারি সিকিউরড বা লাইফ সিকিউরড, ঠিক এইটা বলবে না প্রথম। সেকেন্ড বলবে এখানে রেসপেক্ট আছে, সেটাও প্লিজ বলো না, না আমি বলে একবার সমস্যায় পড়েছিলাম। রেসপেক্ট কিন্তু প্রাইভেট জবেও আছে। ঠিক আছে, যে ফেসবুকের সিও, যে ইউটিউবের সিও, বা যে কোনো একটা কোম্পানির সিও, সেও কিন্তু সেম সম্মানই পায়। তো গভর্নমেন্ট জব বলে এক্সট্রা সম্মান পাবে, বা এক্সট্রা বেনিফিট অনেক আছে, বা লাইফটা সিকিওর, বা পে খুব ভালো, এখানে প্রেশার খুব কম, ঠিক আছে, বা অনেক সোশ্যাল স্ট্যাটাস ভালো, বা ছোট থেকে আমার ইচ্ছা, এই জিনিসগুলো খুব পুরনো হয়ে গেছে উত্তরগুলো। তো এমন কিছু অ্যান্সার দেবে যেটা মানে তোমাকে ওদের কাছ থেকে মানে উল্টো পাল্টা বা অন্য কিছু সমস্যার সম্মুখীন না হয় ইন্টারভিউ বোর্ডে। তো অনেকেই এটা অনেকে বলে উত্তরটা, যে আমাদের খুব রেসপেক্টফুল জব গভর্নমেন্ট জব, এবং ছোট থেকে আমরা দেখেছি গভর্নমেন্ট জব, বা আমারা বলেছে গভর্নমেন্ট জব। তো এই উত্তরগুলো প্লিজ দিও না, অন্য কিছু উত্তর দাও যেটা ইউনিক। ঠিক আছে, যেটা ইউনিক। তো গভর্নমেন্ট জব কেন। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়াই WBS, আমি একটা অ্যান্সার দিতে পারি, সেটা হচ্ছে আমরা কমার্সের স্টুডেন্ট, তো আমাদের কাছে এটা বেনিফিট এটাই, তাই আমি এখানে WBS জবটা আমার কাছে মনে হয়েছে যে আমার এডুকেশনের সাথে অ্যাট পার হয়, তো আমি এই জন্য WBSটাকে প্রেফার করেছি ফার্স্ট। ঠিক আছে, এই উত্তরটা দিতে পারো, আর যদি অন্য কোনো উত্তর মনে হয় যে অন্য উত্তর দেবে সেটা তার সাথে অ্যাটাচ করো। সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্টের উপর। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, একমাত্র আমাদের সার্ভিস যেখানে আমাদের কমার্সের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, বাকি কোনো এক্সাম, দেখো ফায়ারের এক্সাম হবে বা WBCS হবে, কোনো জায়গাতেই কিন্তু ইন ডেপথ ওই হিস্ট্রি জিওগ্রাফি অত এখন আর জিজ্ঞেস করে না। কিন্তু আমাদেরই একটা সাবজেক্ট, এই মানে আমাদেরই একটা WBS এক্সাম যেখানে আমাদের সাবজেক্টের স্পেশাল সাবজেক্টের জন্য টিচার আনা হয়, মানে ইন্টারভিউ বোর্ডে থাকে কোনো একটা ইউনিভার্সিটি, বড় একটা ইউনিভার্সিটির প্রফেসর, সে কিন্তু পুরোপুরি সাবজেক্টের ওপর ডেপথে কোশ্চেন করে। ঠিক আছে, তো এই সাবজেক্টের মধ্যে আমি বলে রাখছি মেনলি যে সাবজেক্টগুলো পড়বে খুব ভালো করে পড়বে, এবং সেই সাবজেক্টের মেনলি কোন জায়গাগুলো পড়বে আমি একটা ব্রিফ মানে ভিউ দিয়ে যাব। তো ফার্স্ট যে সাবজেক্টটা অবশ্যই পড়বে সেটা হচ্ছে FM, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, সমস্ত কমার্সের টিচার কয়েকটা বেসিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের উপর কোশ্চেন সবাই করে, যেমন ট্রেডিং অন ইকুইটি কি, ফিনান্সিয়াল লিভারেজ কাকে বলে, বা ফিনান্সিয়াল লিভারেজের উপর থেকে বিভিন্ন কোশ্চেন যেগুলো হয় সেগুলো দিতে পারে, ডিভিডেন্ড কি, ডিভিডেন্ড পলিসিটা বলো। ঠিক আছে, এরকম কিছু জিনিস দিতে পারে, বা IRR NPVর মধ্যে ডিফারেন্স কাকে বলে। কোনো একটা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিল যেখানে তোমাকে বলবো এই মেশিনটা কিনবো কি কিনবো না, বা তুমি গভর্নমেন্টে রয়েছো, একটা 10 লাখ টাকার প্রজেক্ট তুমি দেখতে চাইছো, তুমি কোন পদ্ধতিটা নেবে, NPVটা নেবে না IRRটা নেবে। এই জিনিসগুলো কিন্তু একটা হুট করে জিজ্ঞেস করবে। হ্যাঁ, তো এটাও একটা করে যেও, মানে একটা প্রিপেয়ার্ড হয়ে যেও। নেক্সট হচ্ছে তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে বিভিন্ন সোর্সেস অফ ফাইন্যান্স কি গভর্নমেন্টের, ঠিক আছে, এবং তার কস্ট কী হতে পারে, একটা মানে সিম্পল তোমাকে জিজ্ঞেস করতে পারে। এবার FM এর বিভিন্ন যে কোশ্চেন হতে পারে, যে প্রথম চ্যাপ্টারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কাকে বলে, এরকম ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ফিনান্স কি সেটাও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আমাদের গভর্নমেন্টের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের স্কোপ কী কী সেটাও জিজ্ঞেস করতে পারে। তো নানা রকম জিজ্ঞেস করবে, তো সেটা FM থেকে কিন্তু বলে দিচ্ছে। আর FM যেহেতু আমাদের কোনো অপশনাল সাবজেক্টের মধ্যে একটা রকমের সাবজেক্ট নয়, তাই FM কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এটা একটা কমন সাবজেক্ট যেটা থেকে সবাইকে একটা দুটো কোশ্চেন তো জিজ্ঞেস করেই।
ট্রেডিং অন ইকুইটি বললাম, ওটা জিজ্ঞেস করতে পারে, বা ট্যাক্স শিল্ড কথাটাও আসতে পারে অনেক সময়। নেক্সট যে সাবজেক্টটা পড়বে খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের অপশনালেও থাকে কম্পালসারি হিসাবে, অডিট। অডিটটা কিন্তু ভালো করে পড়ে যাবে। অডিটের মধ্যে কি পড়বে, টাইপস অফ অডিট, ডিফারেন্ট যে টাইপ অফ অডিট হয়, যেমন কন্টিনিউয়াস অডিট, প্রপার্টি অডিট, ইন্টারিম অডিট, ইন্টারনাল অডিট, গভর্নমেন্ট অডিট, কমার্শিয়াল অডিট, স্ট্যাটিউটরি অডিট, পিরিয়ডিক অডিট, হ্যাঁ, এই যে বিভিন্ন, বা সোশ্যাল অডিট, ম্যানেজমেন্ট অডিট, এনভায়রনমেন্টাল অডিট, ট্যাক্স অডিট, বিভিন্ন যে অডিটগুলো আছে সেই অডিটগুলো সম্বন্ধে কিন্তু একটুখানি ধারণা প্রত্যেকেই করে যাবে। আর একটা কোশ্চেন সবারই মোটামুটি আসে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অডিট অ্যান্ড কমার্শিয়াল অডিটের ডিফারেন্স কী। এটা আমাকেও জিজ্ঞেস করা হয়েছিল, এবং আমার অনেক কলিগসকেও, সে আমার টাইমে 2017 ব্যাচ যারা ছিলাম তাদের কিন্তু জিজ্ঞেস করেছে যে কমার্শিয়াল অডিট অ্যান্ড গভর্নমেন্ট অডিটের ডিফারেন্স কী। বিভিন্ন বইতে উত্তর অনেক রয়েছে, গভর্নমেন্ট অডিট ইজ ডান বাই গভর্নমেন্ট এজেন্সি, স্ট্যাটিউটরি আর কমার্শিয়াল অডিট ডান বাই সিএ, হ্যাঁ, গভর্নমেন্ট অডিটের যেরকম যে ডিফারেন্সগুলো পাবে, কিন্তু মনে রাখবে গভর্নমেন্ট অডিট আর কমার্শিয়াল অডিটের মধ্যে একটা বেসিক ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে প্রপার্টি। গভর্নমেন্ট অডিট ইজ বেসড অন প্রপার্টি কনসেপ্ট, মানে আমরা কোনো একটা ইনকাম, বা গভর্নমেন্টের তো মেনলি এক্সপেন্ডিচার আগে করা হয় ইনকামের থেকে, তো যখন আমরা কোনো বিল পাস করি বা কোনো একটা জিনিস দেখি, তখন আমি ওই বিলটার জাস্টনেস দেখি, মানে কোন ওটা কি অ্যাপ্রোপ্রিয়েট, যে বেনিফিশিয়ারি সে কি ঠিকঠাক, যে অ্যামাউন্টটা লেখা হয়েছে সেটা কি ঠিক, ওয়ার্ক অর্ডারটা কি ফিনান্সিয়াল রুল অনুযায়ী করা হয়েছে, মানে প্রপার্টি, সেটা কিন্তু মেনলি গভর্নমেন্টের আগে প্রাধান্য পায়। কমার্শিয়াল অডিটে দেখা হয় যে অ্যাকাউন্টিং রুলস অনুযায়ী কোনো ফেয়ার অ্যান্ড ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিপ্রেজেন্ট করছে কি না সেটা দেখা হয়। তো প্রপার্টিও দেখা হয়, গভর্নমেন্ট কমার্শিয়াল অডিটেও প্রপার্টি দেখা হয়, কিন্তু প্রপার্টিটা কমার্শিয়াল অডিটের পরে দেখা হয়। আগে দেখা হয় যে অ্যাকাউন্টিং রুলস ঠিকঠাক আছে কিনা, কিন্তু আমাদের গভর্নমেন্টের আগে প্রপার্টিটা আগে দেখা হয়, মানে খরচটা যাকে করছি সে খরচটা যথার্থ কিনা। ঠিক আছে, তো এইটা একটু মাথায় রাখবে। আর নেক্সট হচ্ছে যে অডিটার ইন্ডিপেন্ডেন্স, অডিট ইন্ডিপেন্ডেন্স কী সেটার উপর অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে, যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য অডিটারে কী করা উচিত, ঠিক আছে, বা গভর্নমেন্ট অডিটে কীভাবে তুমি ইন্ডিপেন্ডেন্স বজায় রাখবে, তোমার কি মনে হয় কী কী কাজ করলে একটা গভর্নমেন্ট অডিটার ইন্ডিপেন্ডেন্ট হবে একটা সিম্পল অডিটরের জন্য। বা তুমি বলতে পারে এটা, তুমি গভর্নমেন্ট এই সার্ভিসটা পাও, তোমাকে যদি কোনো দিন অডিট করতে পাঠানো হয়, তাহলে তুমি, বা তোমার ধরো একটা ব্যাংক বলা হলো যে ইরিগেশন ডিপার্টমেন্টে অডিট করতে যদি তোমাকে পাঠানো হয়, তুমি প্রসেসটা কী করবে, বা ইন্টারনাল যে চেকিং সিস্টেমটা আছে সেই তুমি কী কী চেকলিস্টে কী কী আইটেম ইনক্লুড করবে, এরকম হুট করে একটা ফিল্ড রিলেটেড কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারে, জাস্ট টু জাজ ইওর কনসেপ্ট, যে তুমি কী করতে পারো বা তোমার মাথায় কী কী ঘুরছে অ্যাজ এ অডিটার। তোমাকে যদি এখনই নিয়োগ করা হয়, তুমি গভর্নমেন্টের থেকে কী কী পাবে, কী কী দিতে পারবে অ্যাজ এ অডিটর হিসাবে, তোমার কন্ট্রিবিউশনটা কী হবে, সেটা কিন্তু জাজ করার জন্য বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করে। তো অডিট থেকে তো ভালো করে একটা সাবজেক্ট তো পড়বে। নেক্সট যেটা জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা যাদের যেটা অপশনাল পেপার আছে, সেই অপশনাল সাবজেক্টটা কিন্তু ভালো করে পড়বে। প্রত্যেকে যার যেটা অপশনাল আছে সেটা থেকে কোশ্চেন আসবেই। তো যদি কারোর অপশনালে কস্ট ম্যানেজমেন্ট থাকে, তো সবার আগে থিওরিটিক্যাল কোশ্চেন্সগুলো ভালো করে পড়বে, না যে বেসিক কনসেপ্ট, কস্ট কাকে বলে, কস্টিং কাকে বলে, হ্যাঁ, কস্ট টেকনিক্স অ্যান্ড কস্ট মেথডোলজি বা মেথডসের মধ্যে ডিফারেন্স কী, এসব বিভিন্ন যে কোশ্চেন, ইউ কী। আগে তো ফিজিক্যালি কী করা হতো, অনেক সময় অনেক ক্যান্ডিডেটকে মানে পিসটা হোয়াইট পেজ দিয়ে দেওয়া হতো, অনেক সময় এরকম বোর্ড থাকতো, বলতো গিয়ে অঙ্কটা সলভ করো, বা একটা পেজ দিয়ে বললো যে এটা করে দেখাও। এটা কেন করতো, তুমি হয়তো ভুল করলে বা এমনটা হট করে এটা এরকম সিচুয়েশন দিয়ে দিল যাতে ক্যান্ডিডেটটা আরও বেশি নার্ভাস হয়। ওরা সেটাই জাজ করে যে তুমি কোনো একটা অকওয়ার্ড সিচুয়েশন হট করে পেলে, বা কোনো একটা ডিফিকাল্ট যদি কোনো সিচুয়েশন পাও, তুমি কি হুট করে নার্ভাস হয়ে যাচ্ছ, ওখানে কিন্তু ওরা জাজ করে না তুমি যে অঙ্কটা করেছো সেটা ঠিক না ভুল। অনেক সময় আমরা কী হয়, নার্ভাসনেসের জন্য 2 দুগুণের 4-এর জায়গায় 2 দুগুণের 5 লিখে দিই, ঠিক আছে। তো ওখানে ওরা ওটাই জাজ করে, একটা ক্যান্ডিডেট, একটা গভর্নমেন্ট জব তুমি আসছো, একটা ফিনান্সের ডিপার্টমেন্টে তুমি আসছো, কোটি টাকার তোমার ওপর ডিপেন্ড করছে গভর্নমেন্টের, অনেক কোটি খরচ তোমার হাত থেকে বেরোবে, যেখানে তুমি পুরো সোল রেসপন্সিবল। তো তুমি যদি কোনো একটা এমন একটা অকওয়ার্ড সিচুয়েশন পাও, সেখানে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো কিনা, ওরা কিন্তু পার্সোনালিটা জাজ করছে ওইখানে। তো এরকমও তোমাদের অনলাইনেও এরকম হতে পারে যে একটা কিছু কোশ্চেন দিয়ে দেওয়া হলো ম্যাথামেটিক্স, হট করে বললো তুমি উত্তরটা বলো তো কী হবে, হয়তো তুমি প্রিপেয়ার্ড হয়ে যাও, এরকম কিন্তু কোশ্চেন হার্ড কোশ্চেন করবে জাস্ট টু ডিক্রিজ ইয়োর মোরাল স্ট্রেংথ, এটা মাথায় রাখতে হবে।
ঠিক আছে। নেক্সট যেটা বলবে অপশনাল সাবজেক্ট যার যেটা থাকবে সে সেটা কিন্তু নিশ্চয়ই পড়বে। আর আমি সাবজেক্ট থেকে কী কী কোনখান থেকে উত্তর প্রশ্ন আসতে পারে আমি একটা ছোট আইডিয়া দেবো একটু পরে। নেক্সট থাকছে যেটা আমাদের যাদের কোম্পানি অ্যাকাউন্ট মানে যারা অ্যাডভান্স অ্যাকাউন্টিং নিয়েছো, যাদের অপশনালে আছে, তাদের অ্যাকাউন্টস থেকে না নিলেও বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে যাদের অ্যাকাউন্টস অপশনালে নেই। আর যদি অ্যাকাউন্টস অপশনালে থাকে অ্যাকাউন্টিং, তাহলে কিন্তু বারবার বলছি কোম্পানি অ্যাকাউন্টটা ভালো করে পড়ে যাও। প্রত্যেকে কোম্পানি অ্যাকাউন্ট থেকেই মেনলি কোশ্চেন থ্রো করে। যেমন সিকিউরিটি প্রিমিয়ামসের ইউজেসগুলো বলো, যে নতুন বা ট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটের মধ্যে কী কী পড়ে বলো, হ্যাঁ। বা তুমি বলতে পারে এখন ডিভিডেন্ড প্রপোজড হয়েছে, সেটা ব্যালেন্স শিটে কোথায় আসবে, ঠিক আছে। বা ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিটা কাকে বলে, বা ইনকাম ট্যাক্স প্রভিশন আর ইনকাম ট্যাক্স পেডের মধ্যে ডিফারেন্স কী, অথবা কোম্পানি অ্যাক্টসে যে ডিবেঞ্চার রিডিমশন রিজার্ভ কখন ক্রিয়েট করা হয়, কত পার্সেন্ট করা হয়, ঠিক আছে। বোনাস ডিভিডেন্ড ইস্যু করছো, বোনাস ডিভিডেন্ডের জার্নালটা কী হবে, এরকম বহু কিছু কোম্পানি অ্যাকাউন্ট থেকে কিন্তু মেনলি কোম্পানি অ্যাকাউন্ট থেকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করে যাদের অপশনালে অ্যাকাউন্টিং সাবজেক্টটা রয়েছে। আর যদি অ্যাকাউন্টিং না থাকে তাহলেও জিজ্ঞেস করতে পারে, কারণ ইন্টারভিউতে যা খুশি জিজ্ঞেস করতে পারে। কিন্তু যদি থাকে তাহলে তো বারবার বলছি কোম্পানি অ্যাকাউন্টসটাই মেনলি ফোকাস করে যাও এই লাস্ট মুহূর্তে, একটু বেসিক জিনিসগুলো, হ্যাঁ। মানে রিডেমশনের পার্টটা, রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যান্ড প্রেফারেন্সিয়ালের যে পার্টটা আছে সেটা পড়ে যাও। বা কোল্যাটারাল সিকিউরিটিজ ডিবেঞ্চারে যখন হয় তখন জার্নালটা কী হয়, বা কোম্পানির কোনো একটা ইস্যু অফ শেয়ার বললো, প্রোরেটা মানেটা কি, প্রোরেটা কেন করা হয়, এই জিনিসগুলো বলতে পারে। আর যদি অ্যাকাউন্টিং না থাকে বেসিক যে কনসেপ্টগুলো থাকে অ্যাকাউন্টিংয়ের, ঠিক আছে, সেগুলো কিন্তু হতে পারে বেসিক কনসেপ্টগুলো। লাইক এক্সাম্পল আমি বলতে পারি এক্সপেন্সেস অ্যান্ড কস্টের ডিফারেন্স কী, বা রেভিনিউ অ্যান্ড ইনকামের ডিফারেন্স কী, বা রেভিনিউ কাকে বলে, যদি একটা কোম্পানি থেকে তুমি ডিভিডেন্ড রিসিভ করো, ইজ ইট ইউর রেভিনিউ অর আদার ইনকাম, কী বলে ট্রিট করবে, সেইগুলো কিন্তু বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করে। বা অনেক সময় কস্টিং থেকে অনেক সময় জিজ্ঞেস করে নন ক্যাশ কস্টগুলো কী, বা ডিমারেজ বলতে কী বোঝো, ঠিক আছে। বা বলতে পারে এমন একটা কস্টের এমন একটা এক্সপেন্সেসের নাম বলো যেটা কস্টের মধ্যে ইনক্লুডেড হয় না। আবার এরকমও বলতে পারে যে সিজিএসটি এসজিএসটি পেইড হয়, সেটা কোন ধরনের কস্ট, জিএসটি পেইড এইগুলো কিন্তু কোনো কস্টই না, তো এগুলো কস্টের মধ্যে ইনক্লুডেডই হবে না। তো এরকম কিছু জিনিস জিজ্ঞেস করবে যেগুলো আদৌ সেটা নয়, তোমার থেকে জাস্ট একটুখানি বোকা বানানোর চেষ্টা করবে, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখো। নেক্সট জিনিস যেটা আমি বলছি সেটা হচ্ছে যদি কারোর কোনো কাজে এক্সপিরিয়েন্স থাকে সেটার ওপর জিজ্ঞেস করবে। এটা কী হবে এটা আমি একটু পরে আলোচনা করছি। নেক্সট আর একটা জিনিস আসবে, ওই 10 মিনিটের মধ্যেই তোমাদের এত কিছু করবে, সেটা হচ্ছে নেক্সট আরেকটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। এবার অ্যাওয়ারনেস বলতে কী বোঝায়, এই অ্যাওয়ারনেস বলতে বোঝায় তোমার অ্যাটিটিউড। এটা কিন্তু তোমার ওই প্রশ্ন করতে করতেই তোমার অ্যাটিটিউডটা জাজ করবে, যে তুমি যদি ভুল উত্তর দাও তুমি কতটা কনফিডেন্ট যে তুমি নিজের ওপর, ঠিক আছে। ভুল হতেই পারে মানুষের, তুমি একটা কাজ করতে চাচ্ছ, প্রথমে তুমি সাবঅর্ডিনেট হয়ে যাবে, তুমি প্রথমে সুপেরিয়ার হবে না। তো তোমাকে যখন কোনো কাজ দেবে সে তুমি ভুল করবে, আর তোমার সুপেরিয়ার স্যারেরা তোমার সেটা ঠিক করবে। তো তুমি যেটা কাজটা করেছো সেটা তুমি কতটা কনফিডেন্ট এবং তোমার অ্যাটিটিউডটা সেটার ওপর কি, তোমার উত্তরের ওপর কতটা তোমার অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড আছে না নেগেটিভ আছে, বা কনফিডেন্স কত, সেটা তোমার এই প্রশ্ন করতে করতেই তার মধ্যে জাজ হয়। নেক্সট যেটা হচ্ছে সেন্স অফ হিউমার, সেটাও কিন্তু প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। সেন্স অফ হিউমারটা আমাদের কাজের ক্ষেত্রেও কিন্তু খুব দরকার, কারণ অ্যাজ আ কমার্সের স্টুডেন্ট আমি যখন বলি বিকম মানে হচ্ছে কি ব্যাচেলর অফ কমন সেন্স, প্রত্যেকের কমন সেন্সটা আমাদের কাজ করার ক্ষেত্রে খুব দরকার। একটা এক্সাম্পল দিই, তোমাদের ইন্টারভিউ বোর্ডে অনেক সময় আগে আমার টাইমে একজনকে প্রশ্ন করা হয়েছিল, হ্যাঁ, যেমন একজনকে জিজ্ঞেস করা হয়েছে তুমি এলে কিসে ইন্টারভিউ দেওয়ার জন্য, সে বলে যে আমি গাড়িতে এসেছি, ঠিক আছে। এবার গাড়িতে আসার সময় বলে তুমি গাড়িতে এসছি মানে কোন গাড়িতে, বলেছে যে উবের এসছি, ভালো কথা। এবার বলছে তাহলে উবেরের গাড়ির নাম্বারটা বলো তো। এবার সে হঠাৎ করে নার্ভাস এতটাই হয়ে গেছে, সেই নাম্বারটা বলছে আমি তো স্যার নোট করিনি। এবার প্রশ্ন তারপরে কি হলো, তারপরে তাকে জিজ্ঞেস করছে যে তুমি অ্যাওয়্যার নাও, তুমি এত টাকার বিল পাস করবে, বিল তৈরি করবে, তুমি তো অ্যাওয়্যারই নাও, তুমি যে জায়গাতে এসছো সেই গাড়িটার নাম্বারই জানো না। কিন্তু প্রশ্ন করো উবেরের নাম্বার কিন্তু উবেরের অ্যাপসেই থাকে লাস্টে, কি গাড়িতে চড়ে এসো সেটা তুমি তখনই যদি বলতে যে উবেরে এসেছি স্যার, উবেরের অ্যাপের মধ্যেই আমার গাড়ির নাম্বারটা রয়েছে, সেটা তখন তোমার মনে আসেনি, কেন বলো তুমি নার্ভাস। এই নার্ভাসনেসটা কিন্তু প্যানেল এন্টায়ার ইন্টারভিউ প্রসেসে কিন্তু তৈরি করবে তোমাকে, এবং সেই নার্ভাসনেসটাকে উইন করে অ্যান্সার দেওয়াটাই যে দিতে পারবে
দ্যাট পার্সন উইল বি সিলেক্টেড আমার মনে হয়। কারণ প্রত্যেকে মেন্সে যথেষ্ট নাম্বার পেয়ে যাচ্ছ, মেন্সে কেউ এই ইন্টারভিউতে 2-1 নাম্বারের জন্য একজনের সিলেকশন হবে, একজনের হবে না, ঠিক আছে? তো ওই সময় ওই সেন্স অফ হিউমারটা, নার্ভাসনেস না থেকে তোমাকে এমন কিছু কোশ্চেন্স করবে যেটা তুমি পুরো পাজল হয়ে গেলে, ঠিক আছে? তুমি ভয় পাবে না, যা কোশ্চেন করুক একটু বুদ্ধি লাগিয়ে একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। আর নেক্সট জিনিস, অনেক সময় অনেক প্যানেল থেকে অনেক ছেলে মেয়েকে জিজ্ঞেস করে যে গভর্নমেন্টের লেটেস্ট কোনো স্কিম বলো, ঠিক আছে? লেটেস্ট কিছু স্কিম আমি বলে দিচ্ছি। এখন লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা নতুন খুলছে গভর্নমেন্ট লেটেস্ট, যেখানে সমস্ত বিবাহিত মেয়েদের 500 টাকা করে দেওয়া হবে, আর কিছু ক্ষেত্রে 1000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও গভর্নমেন্টে আরও যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো সম্বন্ধে একটু জেনে যাও। কারেন্ট যে ইভেন্টগুলো, ঘটনাগুলো ঘটছে পুরো ইন্ডিয়া বা স্টেট লেভেলে, সেটা সম্বন্ধে জেনে যাও। ট্যাক্স, যারা ইনকাম ট্যাক্স আছে তাদেরকে একটা রেট্রোস্পেক্টিভ ট্যাক্সের উপর লাস্ট কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যে রেট্রোস্পেক্টিভ ট্যাক্স ইজ গোয়িং টু বি অ্যাবলিশড, ঠিক আছে? যেটা আমাদের অলরেডি বিল পাসড হয়ে গেছে। তো সেটা সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে যে রেট্রোস্পেক্টিভ ট্যাক্স সম্বন্ধে তুমি কী জানো, ঠিক আছে? এবার এছাড়াও কারেন্ট আরও যে ঘটনাগুলো ঘটছে, যেমন ই রুপি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আনতে চলেছে, ই রুপি সিস্টেম, সেটা সম্বন্ধে একটু জেনে যাও। কারেন্ট যে একদম লেটেস্ট কারেন্ট জিনিসগুলো, সেগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে। আর এই সেন্স অফ হিউমারের ওপর আরেকটা আমি জিনিস বলি যেটা খুব ইম্পর্টেন্ট, যে সেন্স অফ হিউমারটা কোনো স্টুডেন্টে কীভাবে জাজ করে, নানা রকমভাবে জাজ করা যায়। ধরো আমি একটা নাম্বার লিখি 10, এবার একটা নাম্বার লিখে দিলাম 10082021, এই নাম্বারটা কি সাজেস্ট করছে? এবার তুমি যদি নার্ভাস না হয়, খুব স্ট্রং হও না, একবারই দেখে বলবে যে আজকের তারিখ 10 অগস্ট 2021। সো যদি তুমি বলতে পারো তার মানে তুমি নার্ভাস নও। আর যদি নার্ভাস হও, তুমি সারা জীবন এই নাম্বারটা ভেবে যাবে এটা কী নাম্বার, স্যার তো আমি জানি না, উত্তরটা বলবে। তো সেইখানে কিন্তু সেন্স অফ হিউমার কাজ করে। আর সেন্স অফ হিউমারের উপর অনেক নাম্বার ডিপেন্ড করে একটা ছেলের, সে কতটা অ্যাওয়্যার, আর সে কতটা কনফিডেন্ট, আর সে কতটা নিজেকে কন্ট্রোল করছে। পার্সোনালিটি টেস্টে এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট যেটা আমি আসবো, নেক্সট আরেকটা জিনিসে আমি দেখেছি, সেটা হচ্ছে ক্যান্ডিডেট। একটা ক্যান্ডিডেটের ক্যাটেগরি মেনলি মেল ফিমেল তো হয়, এটা তো একটা জানি, কিন্তু আরেকটা ক্যাটেগরিতে আমরা ভাগ করেছি আমি বেসিক্যালি, সেটা হচ্ছে একটা ফ্রেশার, যারা স্টুডেন্ট বেসিক্যালি, আর আরেকটা ক্যাটাগরি থাকে যারা এক্সপিরিয়েন্স, মানে যারা কারো জব করেছে। এবার এই ফ্রেশার আর এক্সপিরিয়েন্সের ডিফারেন্সের উপরও কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্স হয়ে যায়। যেমন আমি একটু বলি, ধরো যারা ফ্রেশার, যে সিম্পল বিকম, তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল বিকম লেভেলেরই কোশ্চেন আসবে, নর্মাল। এবার সেই ছেলেটা যদি বিকমের সাথে প্রফেশনাল স্টাডি করে দেয়, তার থেকে কিন্তু এক্সপেকটেশন একটু বেশি হয়ে যায়। যেমন যদি কেউ সিএ করছে, ইন্টারমিডিয়েট করছে বা ফাইনাল করে রয়েছে, তাকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবে। একটা জিনিস হয় যে যদি প্রফেশনাল স্টাডি হও, প্রথম কোশ্চেন করবে যে তুমি প্রফেশনাল করে তুমি আরও বেশি ইনকাম আর্ন করতে পারবে, তুমি গভর্নমেন্টে আসছো কেন, তোমার তো প্রফেশনাল স্টাডির তো আমাদের কোনো ভ্যালু নেই। যদি এরকমভাবে প্রশ্ন জিজ্ঞেস করে, তার উত্তর কিন্তু রেডি করে যাও। এবং অনেক আমাদের সার্ভিসে আছে যারা সিএ ফাইনাল ইয়ারে এসে তারা কিন্তু এই সার্ভিস জয়েন করছে, তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতেই হয় যে ফাইনাল এসছো, আর কিছুটা খাটলেই তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যেতে, কোনো একটা বিশাল বড় বিগ কোম্পানিতে একটা তুমি অ্যাকাউন্টেন্ট হতে, যেখানে তোমার লাইফ সোশ্যাল স্ট্যাটাস আমাদের গভর্নমেন্ট থেকে অনেক বেশি, সার্ভিসের থেকে তুমি অনেক বেশি স্কোপ পাবে, নিজের এফিসিয়েন্সি অনেক বেশিভাবে ডেভেলপ করতে পারবে। তা তুমি কেন এই ডাব্লিউবিএসএস আসছো, সেটাও কিন্তু ভাইটাল কোশ্চেন, সেটা কিন্তু থাকবে। এবং যারা যদি কারোর যদি এমকম থাকে, তাহলে প্লিজ যারা এমকম যেটা পড়ছো, যে সেমিস্টার বা যে ইয়ারে লাস্ট যেটা পড়ছো, সেই সাবজেক্টটা একটু ভালো করে পড়ে যাও। কারণ একজন ইউনিভার্সিটির প্রফেসর থাকেই, তুমি যদি এমকম থেকে আসো, তার এক্সপেকটেশন কিন্তু এমকমের থেকেও কোশ্চেন জিজ্ঞেস তাকেই করবে বেসিক্যালি, খুব কোশ্চেন করবে। আমাকেও করেছিল, যারা এমকম করে তাদেরকেও করেছে, সেটাই শুনেছি যে তাদেরকে এইটার উপর খুব কোশ্চেন করে। এবার কেউ যদি এমফিল থাকে না, তাহলে এমফিলে কি টপিক নিয়ে সেটার উপরেও তাকে কোশ্চেন জিজ্ঞেস করতে শুরু করে দেয়। তো যার যেটা সাবজেক্ট আছে, ধরো বিকম থাকলে নর্মাল বিকম লেভেল থাকবে, কিন্তু যদি বিকম প্লাস প্রফেশনাল হয়, তাহলে প্রফেশনাল এরিয়ার থেকেও কিন্তু বিশালভাবে কোশ্চেন করবেই তারা। আর একটা জিনিস আমি বলে রাখি, যাদের এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, যদি গভর্নমেন্ট জব হয়, নেক্সট এগেইন জিনিস, গভর্নমেন্ট একটা ছেড়ে আরেকটা জায়গায় গভর্নমেন্ট জব যদি আসো, তাহলে কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে ওই জবের মধ্যে কি এত ডেফিসিট ছিল যে তুমি এই জবে আবার আসছো, ওটা একটা বিশাল ভাইটাল কোশ্চেন।
তা কেউ ধরো ক্লার্কশিপ আছে, ক্লার্কশিপে আছো, বা কেউ পঞ্চায়েত অডিট অ্যাকাউন্ট সার্ভিস অফিসার আছো, পাও আছো, সে হয়তো এই সার্ভিসে জয়েন করতে চাইছো, বা কেউ সমিতির অডিট অ্যাকাউন্ট সার্ভিস আছো, তারা এই সার্ভিসে জয়েন করতে চাইছো, তখন কিন্তু প্রশ্নটা জিজ্ঞেস করে যে ওই সার্ভিস থেকে এই সার্ভিসে কেন আসতে চাইছো। তো নিজেকে একটাই উত্তর আমি বলতে পারি, কেরিয়ার ডেভেলপমেন্ট, প্রোগ্রেস মাই কেরিয়ার। কারণ ওই সার্ভিসের থেকে এই সার্ভিসে গ্রেডটা একটু বেশি, তো আই ওয়ান্ট টু প্রোগ্রেস মাই কেরিয়ার। এটা যে স্ট্রেট ফরওয়ার্ড একটা উত্তর হতে পারে গভর্নমেন্ট জব। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমি আমার স্কোপ অফ ওয়ার্কটাকে বাড়াতে চাই। পঞ্চায়েত অডিট বা ব্লক লেভেল অডিট বা সমিতি অডিট, তাদের স্কোপটা স্মল, এটা ডিফাইন্ড, একটা লিমিটেড। আর আমাদের ক্ষেত্রে এই কাজের পরিধিটা অনেক। তো আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই, নিজের জ্ঞানটাকে আরও বাড়াতে চাই। তার জন্য আমি যে জবটাতে আছি সেই জব থেকে আমি এখানে সুইচ করতে চাই। আর যদি অন্য কোনো সার্ভিসে থাকো, মানে অডিট অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টস রিলেটেড নয়, ধরো ক্লার্কশিপে আছো কেউ, বা অন্য কোনো মানে কোয়াসি গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কোনো জায়গায় রয়েছো, তাহলে সেক্ষেত্রে তারা যদি এখানে আসো, তাহলে সেটা বলতে পারো যে আমাদের লাইভলিহুডটাকে বাড়াতে চাই, বা আমাদের মানে আমার যে কমার্সের যে জ্ঞানটা, আমি সেই জ্ঞানটা আমি প্রপারলি আমার ওই সার্ভিসে ইউটিলাইজ করতে পারছি না, তাই আমি এই সার্ভিসে, আমাদের অডিট অ্যাকাউন্ট সার্ভিসে আমি জয়েন করতে ইচ্ছুক স্যার। এটা একটা উত্তর দিতে পারো। আর যদি প্রাইভেট জব থেকে আসো, যারা প্রাইভেট জব, রিমেম্বার, যারা যে প্রাইভেট জব থেকে আসবে, মনে রাখবে প্যানেল তোমার জবের সম্বন্ধে তোমার থেকেও বেশি জানে। সেটা লাস্ট প্রিভিয়াস ইন্টারভিউ থেকেই বোঝা যায়, কোশ্চেন থেকে। মানে তুমি যে কোনো কোম্পানিতে থাকো, হ্যাঁ, তারা জানি না কিভাবে সম্ভব, তোমার থেকে সেই কোম্পানির ডিটেলস তাদের কাছে বেশি, তারা বেশি তোমার থেকে সে তোমার কোম্পানি সম্বন্ধে জানে। তাই তারা যারা যারা প্রাইভেট জবে আছো না, তাদেরকে অনেক সময় দেখা গেছে তাদেরকে সাবজেক্ট এক্সপিরিয়েন্স কিচ্ছু থেকে জিজ্ঞেস করে না, পুরো ইন্টারভিউটাই তার পুরো জবের ওপর ডিপেন্ড করে চলে যায়। জবে কি হয়, অনেকের জবে এসএপি স্যাপ লাগে, তো স্যাপটা কিভাবে ইউজ করব, কি কি জিনিস, পুরো পুরো ইন্টারভিউ 10 মিনিটটাই চলে যায় তার জবের ওপর। তো যারা যে জবে আছো সেই জবটা সম্বন্ধে একদম A to Z ভালো করে জেনে যাও। তোমরা জবে কি করো, কি কাজ করতে হয়, সেই জবের এখন হেড কে, সেই জব যে কোম্পানিতে আছো সেই কোম্পানিটার লেটেস্ট কোনো ঘটনা ঘটেছে কি না, কোনো মিনিস্টার সেইখানে এসছে কি না, হ্যাঁ, বা গভর্নমেন্ট থেকে কোনো সাবসিডি পাচ্ছ না, বা গভর্নমেন্টের সাথে কোনো টাই আপ আছে কি না, সমস্ত জিনিস একদম পুঙ্খানুপুঙ্খ, একদম ইন ডিটেলস পুরো মানে ইন্টারভিউতে বসার আগে ভালো করে জেনে যাবে, ঠিক আছে? কারণ প্রাইভেট জব যদি ডিফারেন্ট হয়, কোশ্চেন ডিফারেন্ট হবে। ফ্রেশারের ক্ষেত্রে এমকম বিকম বা প্রফেশনাল স্টাডি হলে কোশ্চেন ডিফারেন্ট হবে, এটা মাথায় রাখতে হবে। সো এই একটা জিনিস তো আছেই। থার্ড যেটা নিয়ে আমি আজকে বলবো সেটা হচ্ছে প্যানেল যেটা করে প্রথমত ঢুকে, সেটা তোমাকে তোমার অ্যাঙ্গার বা তোমার রাগ বা তোমার ইরিটেট করার চেষ্টা করবে, বলাটা উচিত না, মানে তোমাকে টেম্পটেড করতে চেষ্টা করবে, উত্তেজিত করার চেষ্টা করবে, ঠিক আছে? হয়তো তোমাকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করলো যেটার অ্যান্সারটা তুমি জানো বা পার্টলি উত্তর দিতে পেরেছো। তোমাকে হয়তো এরকম বলতে পারে যে তুমি এটা জানো না, তুমি তাহলে এতদিন পড়াশোনা করে কি শিখলে, তোমাকে দিয়ে তাহলে আমার কাজটা কী করে হবে। তুমি যদি অডিটের প্রপ্রাইটারি অডিট তোমাকে জিজ্ঞেস করো, তুমি হয়তো উত্তরটা দিতে পারলে না, বা দিলে হাফ দিতে পারলে, বা ইন্টারিম অডিট করলে উত্তরটা হাফ দিয়েছো, ঠিকঠাক পুরোপুরি স্যাটিসফাইড করাতে পারোনি। তোমাকে কিন্তু সেটা জিজ্ঞেস করে বলতে পারে যে তোমাকে এটা জানো না, তুমি গভর্নমেন্ট অডিটে কী করে পাবে, তুমি কী করে যোগ, তুমি ভাবো তুমি নিজেকে যোগ্য এই চাকরির জন্য। এটা কিন্তু তারা ইচ্ছাকৃত বলে, ঠিক আছে? তুমি একটা প্রপার্টারি অডিট বা যে কোনো একটা ডেফিনেশন যদি তুমি না দিতে পারো, তুমি মেন্সে কিন্তু যথেষ্ট নাম্বার পেয়েছো, তার জন্য তুমি এসছো, কিন্তু একটা কোশ্চেনের উত্তর না দিতে না পারা মানে সে যেই মানে কম্পিটেন্ট নয় বা সে যে এবেল নয়, সেটা কিন্তু প্রমাণ পায় না। ওরা ওরকমভাবেই তোমাকে ট্রিট করবে, শুধু দেখবে যে তুমি কোনো রকমভাবে অ্যাডভার্স রিয়্যাক্ট করছো কেন। কারণ গভর্নমেন্ট যখন জবে আসবে, এরকম মানে আমাদের পাবলিক ডিলিং তো অনেক করতে হয়, অনেক মিনিস্টার্স থেকে শুরু করে বা বিভিন্ন লোকের সাথে তো আমাদের ডিল করতে হয়। সেই কাজ করতে করতে আমরা কিন্তু অনেক সময় আমরা উত্তেজিত হয়ে যাই, আমরা অনেক সময় উত্তেজিত হই। তো আমাদেরকে না কাম থাকতে হয়, উত্তেজিত হলে হবে না। এইটাই ওরা দেখে যে তোমাকে যদি আমি উত্তেজিত করি, তুমি যদি উত্তেজিত হয়ে যাও, তাহলে তুমি ইউ আর নট অ্যাট অল eligible for being a government servant, because we are here to serve the people. So people, মানুষ অনেক দেখবে, অনেক নিরক্ষর মানুষ পাবে, তাকে বোঝাতে বোঝাতে তোমার উত্তেজিত হয়ে যাচ্ছ, তাও তোমাকে বোঝাতে হবে। তো ওটাই কিন্তু পার্সোনালিটি টেস্টে জিজ্ঞেস করে। তুমি উত্তর দিতে না পারলেও
তুমি একটাও যদি 10টা কোশ্চেনের মধ্যে যদি একটাও উত্তর না দিতে পারো, স্টিল ইউ মে বি সিলেক্টেড, যে তোমার পার্সোনালিটিটা অনেকটা বেশি, তোমার পার্সোনালিটি কি না শেখার ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে। হ্যাঁ, তুমি নাই জানতে পারো, আর তোমার সেন্স অফ হিউমারটা খুব বেশি, মানে কোনোটা জানি না, হ্যাঁ, কিন্তু এমনভাবে তাকে তুমি রিপ্রেজেন্ট করবে যে আমি ফিউচারে স্যার জানবো। আর প্রথমত আরেকটা উত্তর সবসময় দিতে পারো যে কোনো একটা যদি টপিকের নাম বলে যেটা আমি জানি না, বর্তমানে নাই জানাটাই স্বাভাবিক, হতেই পারে নাই জানতে পারি, কিন্তু তখন তুমি এটা বলতে পারো বর্তমানে ইন্টারনেটের যুগ স্যার, যদি কোনো কিছু না জানি তাহলে আমি ইন্টারনেটে দেখে নেবো, গুগল সার্চ করে দেখে নেবো, আমি পড়ে নেবো পুরো জিনিসটা, তারপরে আমি কাজ করব। সবটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়, নিজেকেও কিন্তু একটু বোল্ড রাখতে হবে। এই নয় যে একটা একটা অফিসার যারা হয় গভর্নমেন্ট সার্ভিসে, তাদের একটা ইনবিল্ড একটা পার্সোনালিটি থাকে একটা অফিসার হওয়ার মতন, ঠিক আছে? তো সেই জিনিসটা তোমাদের মধ্যে এই 2 দিনের মধ্যে একটু তৈরি করতে হবে। নার্ভাস থাকলে কিন্তু একদম হবে না, যত নার্ভাস হবে তোমার তত পার্সোনালিটি ডিগ্রেড করতে থাকবে, ঠিক আছে? সো আমার যেটা বলার লাস্ট, যেহেতু আর 1 দিন বা 2 দিন থাকছে ইন্টারভিউর জন্য, তো আমি তোমাদেরকে একটাই জিনিস সাজেস্ট করব, এই 200 মার্কসটাকে তোমরা দেখবেই না। 200 মার্কস হোক আর 2000 মার্কস হোক আমার জন্য লাভ নেই, আমাকে প্রপারলি নিজেকে অ্যাজ এ অফিসার, আমি অফিসার হওয়ার যোগ্য এবং সেরকমভাবেই রিপ্রেজেন্ট করবে। ইউটিউবে অনেক ইন্টারভিউ ভিডিও পাবে, সব দেখো, যত দেখবে তত তুমি নিজেকে কনফিডেন্ট ভাববে। আবার যত মত তত পথ একটা ব্যাপার আছে, আমি একটা মত দেবো আর একজন আরেকটা মত দেবে, সেটা আরও বেশি কনফিউজ হয়ে যাবে। তো যাই বলুক, যে যা টিচার যেরকমভাবে সাজেস্ট করুক, কিন্তু মনে রাখবে তোমার কাছে 15 মিনিটস আছে, আর পুরো খেলাটা দাঁড়িয়ে রয়েছে এই 15 মিনিটের মধ্যে। এই 15 মিনিটের মধ্যে তোমার 5 মিনিট চলে যাবে নিজের ইন্ট্রোডাকশান দিতে, আর 7 মিনিট চলে যাবে তোমার সাবজেক্ট দিতে, আর পড়ে থাকবে মাত্র 3 মিনিট। এই 3 মিনিট তোমাকে উত্তেজিত করা হবে। তো এই 3 মিনিট তুমি যদি ভালো করে নিজেকে শক্ত করে নিতে পারো, তাহলে সিলেকশন, যদি মেন্সে ভালো নাম্বার হয়ে থাকে তাহলে তোমার সিলেকশন 100%। আদারওয়াইজ এই 3 মিনিট, মানে 15 মিনিটের মধ্যে অনলি 3 মিনিট, যেটা তোমার সিলেকশন হওয়া থেকে আটকে দেবে। মানে তুমি সব ভালো কোশ্চেনের সব উত্তর দিতে পেরেছো, কিন্তু লাস্ট মুহূর্তে একটা এমনভাবে তুমি রিয়্যাক্ট করে দিলে, স্যার আমি পারছি না, স্যার এরকম একটা এমন রিয়্যাক্ট, সব কিছু জাজ করা যায়, তোমার যা ঠিকঠাক বললে পুরোটা একদম রিলিজ, মানে জিরো হয়ে গেল। তো এই 3 মিনিটের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি বলি, কনস্টিটিউশনের উপরে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবেই, মানে কনস্টিটিউশনের উপর কিন্তু আমরা সেই ইন্টারভিউতে আমি আগের মানে ভিডিওতেও বলেছিলাম, কনস্টিটিউশন হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রাল পার্ট অফ দিস সার্ভিস। তো এই কনস্টিটিউশনের উপর বারবার বলছি, বেসিক কিছু জিনিস পড়ে যাও, ইনডেপথ পড়ার দরকার নেই, ঠিক আছে? বেসিক জিনিস যেমন ফান্ডামেন্টাল রাইটের ওপর আসতে পারে, সুপ্রিম কোর্ট নিয়ে কিছু কোশ্চেন হতে পারে, ঠিক আছে? কিছু মানে হাইকোর্ট নিয়ে কোশ্চেন হতে পারে, গভর্নরের সেকশনটা কত বলো, ক্যাগের সেকশন কি, অথবা আমাদের যে ফিনান্স রিলেটেড যে অ্যাসপেক্টগুলো আছে, ফিনান্স রিলেটেড মানে সিএজির সেকশনটা কত বলো তো, মানি বিল কত নম্বর সেকশনে হয়, মানি বিল কে মানি বিল হিসেবে বলে, মানে স্পিকার বলে, মানে কে আলটিমেট পাওয়ার থাকে যে মানি বিলকে আনার, কোনখানে মানি বিল ফার্স্ট মানে পাস হয়, এইগুলো জিনিসগুলো। বা গভর্নমেন্টের যে 3খানা ফান্ড আছে, কন্টিনজেন্সি ফান্ড আর পাবলিক ফান্ড অ্যান্ড তোমার কনসলিডেটেড ফান্ড, সেই 3টে ফান্ডের সেকশনসগুলো বলো। বাজেট কি, হ্যাঁ, বাজেট এই বছরে অনেক সময় জিজ্ঞেস করে যে এই বছর তুমি বাজেট কি দেখেছো, তো আমাদের বিভিন্ন বাজেটের ওপরও কোশ্চেন জিজ্ঞেস করে ইত্যাদি। আরও কিছু আছে, ফিনান্স কমিশনের ওপর তো এবার দেখলাম প্রিলিমিতে অনেক কোশ্চেন এসছে। আমি অলরেডি আগেও বলেছিলাম আমার ভিডিওতে যে কটা কীভাবে পড়তে হবে, আমি বলেওছিলাম যে ফিনান্স কমিশন, নীতি আয়োগ, এর ওপর 5-7টা কোশ্চেন আসবে, কিন্তু গুগলে সার্চ করে করে ভালো করে পড়তে হবে। দেখে ইন্টারভিউ প্রিলিমসের 5-7টা কোশ্চেন কিন্তু ওই এরিয়া থেকে ছিলই। সো যেটা বলছিলাম যে ফিনান্স অ্যান্ড আমাদের জব রিলেটেড যে কনস্টিটিউশনের যে প্রভিশনসগুলোর ওপর ফোকাস করা আছে, তো সেইগুলোর ওপর খুব ভালো করে ফোকাস করে যাও, আর সেকশনসগুলো ভালো করে একবার পড়ো। আর আরেকটা জিনিস বাদ চলে গেল, যে যাদের ইনকাম ট্যাক্স যাদের অপশনালে আছে, যাদের নেই তাদেরকে ইনকাম ট্যাক্স পড়ার দরকার নেই, ঠিক আছে? শিওরলি বলতে পারো, যদি কাউ তোমাকে ইনকাম ট্যাক্স নিয়ে জিজ্ঞেস করে কিন্তু তোমার অপশনালে নেই, তাহলে তোমরা পরিষ্কারভাবে একদম পোলাইটলি বলবে যে স্যার ইনকাম ট্যাক্সটা অনেক দিন ধরে পড়িনি, তো ইনকাম ট্যাক্সের যে চেঞ্জেস এতগুলো প্রভিশন তো সত্যি মনে নেই,
তো আমি যেহেতু অপশনালে আমার ছিল না, আমি বুঝিনি, আমি সেরকমভাবে প্রিপেয়ারও করতে পারিনি নিজেকে, যেহেতু ইনকাম ট্যাক্সটা বেসড অন মানে বারবার পড়তে হয়, তারপরে প্রভিশনসগুলো মনে থাকে, বিকজ 100 প্রভিশনস, অত তো মনে রাখা সম্ভব নয়। ঠিক আছে, তো তোমরা সেটা বলে ওই জায়গাটা আটকাতে পারো। এর মানে এই নয় যে তোমাকে কিন্তু ওরা নেগেটিভ মার্কিং করবে বা কম নাম্বার দিয়ে দেবে যে আমি পারিনি। ইনকাম ট্যাক্স যেটা আমি পারবো না, বা যেটা জানি না, সেটাতে একদম ডিরেক্টলি বলে দেবে। বাট যদি কারোর অপশনালি ইনকাম ট্যাক্স থেকে থাকে, তাকে কিন্তু ইনকাম ট্যাক্সের উপর কোশ্চেন জিজ্ঞেস করবেই। এবার কি জিজ্ঞেস করবে, বারবার বলছি, কিছু বেসিক সেকশন প্রভিশন যেগুলো হয় ইনকাম ট্যাক্সে, লাইক স্ট্যান্ডার্ড ডিডাকশনের অ্যামাউন্ট কত, হ্যাঁ, মানে হাউস রেন্টের ক্ষেত্রে, হাউস প্রপার্টির ক্ষেত্রে হোক, স্যালারির ক্ষেত্রে হোক, 50,000 টাকা, সেটা কোন সেকশনে আছে। বা এরকম বলতে পারে আন্ডার সেকশন 16 কি ডিল করছে প্রভিশনের, কোন প্রভিশন, মানে সাব বলবে স্যালারি স্ট্যান্ডার্ড ডিডাকশনস আছে। হ্যাঁ, এবার হট করে বলতে পারে হাউস প্রপার্টির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেন্টটা কাকে বলে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে। সেকশন 80C থেকে 80U যে ডিডাকশনসগুলো আছে, সেই ডিডাকশনের উপরে কোশ্চেন জিজ্ঞেস করবে। আবার এখানে আমি বলে রাখি, যদি কেউ প্রফেশনাল স্টাডিতে যুক্ত থাকো, মানে কোনো সিএ ফার্মে কাজ করেছো বা প্রাইভেট কোনো জবে করছো, সেক্ষেত্রে তোমাকে বলবে ফর্ম 16টা কী বলো তো, ফর্ম 16টা কে কোথা থেকে পাওয়া যায়। বা বলতে পারে হঠাৎ করে যে তুমি বলো তো রিটার্ন ফাইলিং করার সময় কি রিটার্ন ফাইল করা হয়, বা অনলাইন রিটার্নের প্রসেসটা বলো তো। যদি প্রফেশনাল স্টাডি মানে কোনো সিএ ফার্মে থাকো, তাহলে তোমাকে কিন্তু বুঝতে পারছো যে প্রফেশনাল স্টাডি থাকলে তাকে একরকমভাবে ট্যাক্সের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, আর যদি নর্মাল যদি বিকমে হও, তাহলে তাকে আরেক রকমভাবে কোশ্চেন জিজ্ঞেস করবে। ঠিক আছে, কারণ বিকমের ছেলের থেকে যেটা এক্সপেক্টেড করবে, এমকমের স্টুডেন্টের থেকে তার থেকে একটু বেশি এক্সপেক্ট অবভিয়াসলি করবে। তো তাকে কিন্তু সেই জিনিসটা মনে রাখতে হবে যে আমি বিকমের বেসিসে পরীক্ষা হচ্ছে বলে এমকম থেকে কোশ্চেন করবে না, সেটা কিন্তু ভাবা একদম অনুচিত। কারণ আমাদের একটা সার্ভিস, আমি যখন ইন্টারভিউ বসেছিলাম, আমি তখন এমকম ফার্স্ট ইয়ার শেষের পথে, মোস্ট প্রবাবলি সেকেন্ড ইয়ারে আমি হয়তো আছি, তখন আমাকে একটা কোশ্চেন করেছিল, তুমি তো এমকমে পড়ো, তাহলে তুমি তো ডেরিভেটিভ মার্কেটের সম্বন্ধে অনেকটা অ্যাওয়্যার। অবভিয়াসলি আমি অ্যাওয়্যার ছিলাম, কারণ আমি পড়েছিলাম, কিন্তু দেখো আমাদের কিন্তু অডিট সার্ভিসে ডেরিভেটিভ মানে টপিকটা আইএফএসের মধ্যে সেরকমভাবে নেই কখনো, জাস্ট এটা বেসিক। কিন্তু ওরা আমাকে কিন্তু ইন ডেপথ কোশ্চেন করেছিল ওখান থেকে। এছাড়াও আমাদের এমকম লেভেলের যে রিস্ক ম্যানেজমেন্ট হয়, পোর্টফোলিও অ্যানালাইসিস আছে, ঠিক আছে, সেই সাবজেক্টে সেইগুলোকেও আমাকে জিজ্ঞেস করেছে। এবার কাকে কীভাবে জিজ্ঞেস করছে, কোনটা জিজ্ঞেস করবে সেটা তো জানি না, কিন্তু এমকম পড়েছিলাম বলে আমার সাথে আরও যারা এমকম পড়েছিল, তাদের কিন্তু এমকমের ওপর বেস করে অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছে, যেগুলো কিন্তু বিকমে বা অডিট সার্ভিসের সিলেবাসে কোথাও নেই, কিন্তু জিজ্ঞেস করেছে। তাই যারা যে সার্ভিস এক্সাম মানে কোয়ালিফিকেশানটা লাস্ট আছে, তারা কিন্তু সেই কোয়ালিফিকেশানটা সম্বন্ধে একটু পড়ে যেও। ঠিক আছে, নাহলে তোমাকে বলবে যে এমকম কী করছো, তুমি তো কিছুই জানো না, এটা কিন্তু তোমাকে উত্তেজিত করার জন্য আবার বলবে। ঠিক আছে, সেক্ষেত্রে মাথা নিচু করে যেরকম থাকতে হয়, তাই একটুখানি পড়ে যাবে নিজের সম্বন্ধে। আর যারা যেটা জব করছো, যারা যে জব করছো, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, তারা সেই জবটা সম্বন্ধে না খুঁটি নাটি সব জেনে যেও। তোমরা যে কাজ করছো সেই কাজটা ভালোভাবে জেনে যেও। যদি ফ্রেশার হতো তখন অসুবিধা নেই, তাহলে এটা কিন্তু বারবার বলছি, এটা ভালো করে জেনে যাও। অনেক টিচার্স অনেক সময় কিন্তু খুব সমস্যা হয়, অনেকে এমকমের সাথে এমফিল বা পিএইচডি করছে। ঠিক আছে, এমকম পিএইচডি বা পিএইচডি চলছে বা এমফিল করছে, তখন কিন্তু প্রশ্নটা হয় তোমরা কেন এখানে আসছো, সামনে তো সিএসসি কলেজ সার্ভিস কমিশন আছে। ঠিক আছে, কলেজ সার্ভিস কমিশন হচ্ছে, তুমি তো কলেজ সার্ভিস কমিশনে তো পেয়েই যাবে, তাহলে তুমি এই সার্ভিসটা কি ছেড়ে দেবে, তাহলে তোমাকে আমি কেন নেব। ঠিক আছে, এই ফেজ যদি কোনো টিচার থেকে থাকো, কলেজের পড়াচ্ছ, হ্যাঁ, বা এমকম পিএইচডি করছো বা এমফিল করছো, তাদের কিন্তু প্যানেল এই কোশ্চেনটা জিজ্ঞেস করবেই যে তোমাদের তো একটা সবচেয়ে ভালো স্কোপ টিচিং লাইনে যাওয়া, তুমি টিচিং না করো, তুমি তো এমকম করছো, পিএইচডি করছো, তোমরা এমফিল করছো, তুমি তাহলে এইখানে আসছো কেন, তোমার তো ফোকাসটা অন্য, আর তোমার কাজটা হবে অন্য, তুমি কি মেনে নিতে পারবে বা কেনই বা করছো, এই জিনিসটা জিজ্ঞেস করে। আর একটা জিনিস আমি বলে রাখি, তোমরা কিন্তু ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করবে, মানে তোমার ফ্যামিলিতে কে কে আছে, বাবা মা, তুমি বলে কে কে আছে, মামা আছে, অনেকের আমি একটা জিনিস বলে রাখি, বাবা আছে মা আছে, মায়ের শরীর খারাপ ওটাও বলে দেয়। ঠিক আছে, এবার নেক্সট যে কোশ্চেনটা আসে, হ্যাঁ, তোমাকে বলবে যে প্রথম কোশ্চেন হতে পারে যে এরকম ফার্স্ট যে তুমি আমাদের সার্ভিসটা তো ট্রান্সফারেবল জব, এই দিক মানে আমি কলকাতা থাকি, আমাকে
পাঠিয়ে দেবে নর্থ বেঙ্গলে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। 3, 4, 5, 6 বছরের জন্য কিন্তু আমরা 8-9 বছরের ওপরে কিন্তু আমরা বাড়ি থেকে বাইরে থাকি, মানে বাইরের জব থাকে ট্রান্সফারেবল। এবার তোমাকে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করবে এরকম যে তুমি বাইরে যেতে পারবে তো, কোনোদিন বাইরে থেকেছো কি, এরকম একটা। সেকেন্ড কোশ্চেন তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে যে ফ্যামিলিতে কে কে আছে, তুমি বলবে মা বাবা শরীর, মা তখন হট করে প্রশ্ন হতে পারে তোমার মায়ের কি শরীর, মানে কি মা সুস্থ, বাবা মা সবাই সুস্থ তো, নাকি কারো কোনো শরীর খারাপ বা এরকম ব্যাপার আছে, তুমি বললে না মা একটু শরীর খারাপ আছে, এই ব্যাপারটা বললে। এবার নেক্সট যখন প্রশ্ন করবে একটা জিনিস, তাহলে তোমার যদি মায়ের শরীর খারাপ হয়, তোমাকে যদি আমি এখন কার্শিয়াংয়ে পোস্টিং করাই, তাহলে তুমি কি করে আসবে, হঠাৎ করে মায়ের শরীর খারাপ হয়ে গেলে তখন তো তোমাকে সমস্যা হয়ে যাবে। তুমি একটা ছেলে হয়ে তুমি তো মা বাবাকেও দেখতে পাচ্ছ না ঠিক করে, হ্যাঁ অনেকদিন থাকতে পারছো না, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো বারবার বলছি ওই শরীর খারাপ ব্যাপারটা যতটা অ্যাভয়েড করা যায়, বলবে সিম্পল বাবা মা আছে, এবং যদি শরীর খারাপ হয় তখন তুমি বলবে বাবা তো আছে, বাবা দেখবে প্রথম কিছু, এবং আমার চারিপাশে অনেক বন্ধু সার্কেল আছে এবং রিলেটিভরা আছে, যদি ইনকেস বিশাল সমস্যা হয় তারা তো হেল্প করার জন্য রয়েছেই। এবং আমি যদি চাকরিটা না জয়েন করি বা না পাই, তাহলে আমি মাকে আরও বেশি মানে সেবার জন্য, মানে হসপিটাল খরচ বা এগুলো বেশি বেশি যাতে হেলথ কেয়ারটা পায়, সেটাও তো আমাকে দেখতে হবে, তো চাকরিটা আমার কাছে খুব দরকার। তো এমন কিছু উত্তর দেবে যেটা তোমার স্মার্টনেসকে জাজ করে, তুমি ইউ আর স্মার্ট এনাফ টু গিভ ইউর অ্যান্সার, ঠিক আছে? তো এমন নয় যে তোমাকে হঠাৎ করে বলে দিল না নর্থ বেঙ্গল, তারপর তুমি ভাবছো হ্যাঁ সত্যিই তো নর্থ বেঙ্গলে গেলে আমি মাকে কী করে ট্রিটমেন্ট করবো, এই যদি চিন্তা হতে থাকে না, তাহলে কিন্তু ওরা বুঝে যায় যে তোমার মধ্যে হবে না, ঠিক আছে? তোমাকে এমনভাবে প্রিপেয়ার থাকতে হবে, যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার স্টেডিলি অ্যান্সার আমি দেবো অ্যান্ড স্মার্টলি, যাতে তোমার উত্তরটাকে বেস করে উনি যাতে আমাকে এগেন কাউন্টার না করতে পারে। কাউন্টার করতে দেওয়া যাবে না ওনাকে, ঠিক আছে? কাউন্টার যত বেশি তোমার উত্তরের রেসপেক্টেড প্যানেল করবে, তার মানে তুমি বুঝছো যে তুমি ভুলভাল উত্তর দিচ্ছ, এবং তারা তত তোমাকে কিন্তু প্রেসারাইজ করতে থাকবে। এটা তাদের নিয়ম, এটা তারা দেখে, ঠিক আছে? চেষ্টা করবে এমন উত্তর দেওয়া যাতে তারা কাউন্টার না করতে পারে। আর যত তুমি কাউন্টার করতে দেবে না, তার মানে তোমাকে অ্যান্সারে এবং তোমার অ্যাটিটিউডে, তোমার থিঙ্কিংয়ে স্মার্টনেস অ্যান্ড পার্সোনালিটি প্রকাশ পাবে, আর ওটাই সেটা দেখে তারা। তুমি ভুল উত্তর বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু এমনভাবে তোমার ভুলটাকে উত্তরটা দাও যাতে তারা কিছু বেশি আর এগোতে না পারে। এটাই হচ্ছে পার্সোনালিটি টেস্ট। আরও একদিন বাকি, 2 দিন বাকি, মাথার চিন্তা একদম কম করে রাখবে, আর এখন বেশিবার পড়তে যেও না। আর একটা জিনিস, প্লিজ স্টপ রিডিং কারেন্ট অ্যাফেয়ার্স ওরকমভাবে, পুরো ওরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাবে। এই লাস্ট 1 বছরে পড়তে চাইছো, পড়তে যেও না, কেউ জিজ্ঞেস করবে না। বেসিক কারেন্ট যে ঘটনা ঘটছে, যেটা খুব আমরা অ্যাওয়্যার জিনিসগুলো সম্বন্ধে, ঠিক আছে? যেমন লাদাখের সাথে ইন্ডিয়ার একটা ঝামেলা চলছে, মানে চায়নার সাথে ইন্ডিয়ার একটা ঝামেলা চলছে, লাদাখে একটা সমস্যা হয়েছে, ঠিক আছে? বা যদি এমন বিশাল কঠিন বলো, বা আফগানিস্তানের সাথে তালিবান একটা সমস্যা চলছে, তুমি সম্বন্ধে কি জানো, এরকম তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যেটা একদম কারেন্ট ঘটনা, সেটারও যাও। আর কোনো কিছু বাইরে দেখতে হবে না। সাবজেক্ট, নিজের সাবজেক্টকে বারবার বলছি, সাবজেক্টটাকে খুব ভালো করে পড়ে নাও। আর এফএমটা হচ্ছে সবার ক্ষেত্রে কমন সাবজেক্ট, সমস্ত কমার্স টিচারের ক্ষেত্রে এফএমটা সবাই, মানে ইন্টারভিউতে এফএমটা জিজ্ঞেস করেই, তো এফএমটা ভালো করে যাও। বেশি এফএমে যেতে হবে না, 3টে সাব চ্যাপ্টার ওখান থেকে পড়ো। একটা হচ্ছে লিভারেজ, সেখানে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং থিওরি, আর হচ্ছে ডিসকাউন্টিং টেকনিক বলে একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টারটা 3-4টে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারসগুলো একটু পড়ে যাও। আর অ্যাকাউন্টিংয়ে কোম্পানি অ্যাকাউন্টসকে খুব ভালো করে ফোকাস করো, যে কোনো একটা বই ভালো করে পড়ে নাও, আর কিছু পড়তে হবে না। আর বেসিক অ্যাকাউন্টিং সম্বন্ধে সবারই জ্ঞান থাকে, সেগুলো একটু পড়বে। আর যা আছে কনস্টিটিউশনের প্রভিশন বা সেকশনসগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে, কিন্তু ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করবে, ঠিক আছে? একদম ফান্ডামেন্টাল রাইট এটা কত বলো তো, 19 সেকশন 19-এ কী ফান্ডামেন্টাল রাইট আছে বা কী আছে, এগুলো কিন্তু সব জিজ্ঞেস করবে তারা। হ্যাঁ, সেকশন 280 কী ডিল করছে, ঠিক আছে? সেকশন 364 কী ডিল করছে, ঠিক আছে? বা সেকশন 370 কী ডিল করছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর যদি তোমার থেকে কোনো অ্যাটিটিউড বা জিজ্ঞেস করতে চাই, যেমন কিছুদিন আগে একটা হাইকোর্ট বলেছে যে তার বাবা, মানে বাবা বা মায়ের যে কোনো পদবি তার ছেলে নিতে পারে, এবার তোমার মতামত কি, এটা কি ঠিক না বেঠিক? বা গভর্নমেন্টে কাজ করতে গেলে কি কি অসুবিধা তুমি ফেস করবে গভর্নমেন্টে, যে একটা হঠাৎ করে একজন মায়ের টাইটেল ছিল, হঠাৎ করে বাবার টাইটেল হয়ে যাবে, এই ইচ্ছা ব্যাপারটা, তোমাকে এরকম তোমার অপিনিয়নও যাইতে পারে, ঠিক আছে? তোমার উত্তর জাস্ট ওটা স্মার্টনেস, তুমি কতটা অ্যান্সারটা ঠিকঠাক দিতে পারছো, ঠিক আছে? এইগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে বিভিন্ন এরিয়া থেকে।
আজকের মতন আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা কী হতে চলেছে। পার্সোনালিটি টেস্টে মেনলি কী কী জিজ্ঞেস করে, আর ইতিহাস ভূগোল নিয়ে একদম ভাবতে যেও না। হ্যাঁ, তোমার মালদার নর্থে কোন ডিস্ট্রিক্ট আছে, বা দার্জিলিংটা কোন কোন বর্ডারিং হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্ট, এইসব জিজ্ঞেস করবে না তোমাকে, জিজ্ঞেস করবে না, একদম 100% শিওর থাকো, জিজ্ঞেস কেউ করে না। বা হিস্ট্রি থেকেও জিজ্ঞেস করবে না যে মহেঞ্জোদারো সভ্যতা কবে হয়েছে, বা তোমার আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে কোন ঘাটে দেশে কোনখানে টাইমে ঘটেছে, এসব জিজ্ঞেস কেউ করবে না। তো তোমরা তোমার সাবজেক্ট নিয়ে থাকো, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকো, আর যাদেরকে বললাম যে যদি কেউ জব করো তো জব রিলেটেড জিনিসটা ভালো করে ফোকাস করো, আশা করি 100% সাকসেস হবে। থ্যাংক ইউ সবাইকে।